কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজ আমি এইচএসসি 25 ব্যাচ যশোর এমএম কলেজের যে প্রিটেস্ট পরীক্ষাটা হয়েছে তার এমসিকিউ গুলো সলভ করব। আস্তে আস্তে আমি বিভিন্ন কলেজের এমসিকিউ গুলো নিয়ে ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। তো আজকে আমি যশোর এমএম কলেজের এমসিকিউ গুলো একটু সলভ করব। তো ঠিক আছে, প্রথম কোশ্চেনটা, প্রথমে 1 নম্বরে আমাদের একটা বলছে, 1 নম্বরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে যে স্রোতের বেগে √2 গুণ বেগে, মানে তোমার স্রোতের বেগ আছে এদিকে ইউ ধরলাম, ঠিক, √2 গুণ স্রোতের বেগের √2 গুণ বেগে কোন সাঁতার কেটে সোজাসুজি নদী পার হচ্ছে। সোজাসুজি, এখানে বিষয়টা হচ্ছে সোজাসুজি মানে স্রোতের বেগের সাথে লব্ধি বেগটা 90 ডিগ্রি করে আছে, এবং আমি ধরে নিলাম স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ এই দুইজনের বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো বলছে যে নদীর তীরের সাথে সাঁতারুর বেগের গতির দিক কত, মানে এই সাঁতারু স্রোতের দিকের সাথে কত কোণে যাচ্ছে, আমাদের এই জিনিসটা বের করতে হবে। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবা যে সাঁতারুর কখনো যদি লব্ধি বেগ 90 ডিগ্রি কোণে থাকে কোন একটা বেগের সাথে, 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে আমাদের শর্টকাট যে সূত্র সেটা হচ্ছে cos আলফা সমান সমান মাইনাস যার সাথে 90 ডিগ্রি কোণে আছে সেটা উপরে হবে ডিভাইডেড বাই অন্য বেগটা হবে। তো তাহলে এখান থেকে কি আসে, আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি এর ভ্যালু √2 ইউ, ইউ কাটা, তাহলে থাকে cos ইনভার্স মাইনাস 1 বাই √2, তাহলে মাইনাস cos ইনভার্স 1 বাই √2। cos ইনভার্স, cos কত ডিগ্রির ভ্যালু, π/4 এর ভ্যালু, তাহলে cos ইনভার্স cos পাই মাইনাস π/4 এটা থাকে, cos ক্যান্সেল আউট হয়ে গেলে 3π/4, তার মানে আলফার ভ্যালু পাচ্ছি 3π/4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, দ্বিতীয় যে কোশ্চেনটা বলছে সেই কোশ্চেনে আসছে যে ভূমি হতে ইউ বেগে আলফা কোণে একটি নিক্ষিপ্ত বস্তুর, আচ্ছা এটা মাল্টিপল চয়েস আছে, একটা নিক্ষিপ্ত বস্তুর পর্যায়কাল দেওয়া আছে 2u sin আলফা বাই জি, সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই জি, আর পাল্লা দেওয়া আছে ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি, এটা আমাদের দেওয়া। তো এইখানে 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, তো এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা হবে না, কারণ h সমান আমরা জানি 2 হবে, কিন্তু 2 যেহেতু এখানে নাই তার মানে এটা হবে না, অ্যানসার হবে হচ্ছে 1 আর 3। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে যে একটা চিত্র দেওয়া আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনের সাথে এটা আমাদের কাজে লাগবে, আমরা এটাকে রেখে দিই। নেক্সট কোশ্চেনে বলছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের 39.2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষিপ্ত করা হয়েছে এবং তার পাশে গতিপথ হচ্ছে এমন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সর্বোচ্চ উচ্চতা এম বিন্দুতে, এটা হচ্ছে এইটা আমাদের দেওয়া আছে। এবং কোশ্চেনে আমাদের কি বলছে যে পাথরটির সর্বাধিক আনুভূমিক পাল্লা কত, তো এই যে এখানেই বসাই দিলাম আমরা আগের কোশ্চেনে যে অ্যানসারটাই দেওয়া আছে, অপশনটাই দেওয়া আছে, অপশনে সূত্রতে আমরা বসাই দেবো, ইউ এর ভ্যালুটা বসাই দাও 39.2
sin 2 into 45 ডিগ্রি divided by 9.8 ব্যাস বসাই দিলে অ্যান্সারটা পেয়ে যাওয়া। এরপর বলছে যে এম বিন্দুতে পৌঁছানোর সময় কত। এম বিন্দুতে, এই যে এই বিন্দুতে এখান থেকে যে এই পর্যন্ত যাইতে কত সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি t সমান সমান u sin alpha by g। u এর ভ্যালু বসাই দিব 39.2 into sin 45 ডিগ্রি 9.8, এখান থেকে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরে বলছে যে ডি ডিফারেন্সিয়েট করতে হবে a ভিত্তিক log 2x কে, এর ভ্যালু কত। আমাদের এটা দেওয়া আছে, আমাদের যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা এখন যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে d dx। আমরা জানি a ভিত্তিক log x সমান সমান 1/x log a, এটা আমরা জানি 1/x log a। তো ঠিক আছে, এই সূত্রটাই তাহলে যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে পাবো 1/log a into 1/2x, এই টোটালটাকে আমরা x ধরে নিয়েছি। এরপরে 2x কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা পাবো 2, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1/x log a। এখন 1/x log a মানে e ভিত্তিক log a, তাহলে 1/x into log এর এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে যখন উপরে চলে যাবে তখন বেস চলে যাবে উপরে আর a চলে আসবে নিচে, বেস আকারে চলে আসবে, এটা আমরা জানি। তো ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু এই যে এটা। এরপর বলছে যে 6 নম্বরে বলছে ডিফারেন্সিয়েট করতে হবে cos 1/x। তো এটা সমান সমান কত, নেক্সট কোশ্চেন এটা দিচ্ছে। তো এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস sin 1/x, আর 1/x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস 1/x স্কয়ার, তাহলে আসছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 1/x স্কয়ার sin 1/x, এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, সাত নম্বরে বলছে y স্কয়ার সমান সমান 2x বক্ররেখা, এটা একটা বক্ররেখা এর 2,2 বিন্দুতে অভিলম্বের ঢাল বের করো, অভিলম্বের ঢাল। আর আমরা জানি অভিলম্বের ঢাল সবসময় স্পর্শকের উপরে লম্ব হয়, তাহলে আমরা যদি এর স্পর্শকটা বের করতে পারি, অভিলম্বের ঢালটা বের করতে পারবো, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যায়। বাট কত কিছু মনে না রেখে আগে তুমি স্পর্শকটা বের করতে বেশি সময় লাগবে না, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে আসে 2y y1 সমান সমান 2, তাহলে y1 সমান সমান পাচ্ছি 1/y। তাহলে 2,2 বিন্দুতে ঢালের ভ্যালু কত হবে, এই কোটির ভ্যালুটা এখানে বসাই দাও y এর জায়গায়, যে পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, এটাই স্পর্শকের ঢাল। তাহলে অভিলম্বের ঢাল কত হবে, অভিলম্বের ঢাল হবে m2 সমান সমান মাইনাস 1/m1, এটা আমরা জানি। তো মাইনাস 1/1/2 সমান সমান মাইনাস 2, এই অভিলম্বের ঢাল হচ্ছে মাইনাস 2, এটাই অ্যান্সার। তো তোমরা ডাইরেক্ট সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারো, এই যে ডাইরেক্ট সূত্র এখানে m2
এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে m2 সমান সমান -1/y1 বা -1 ddx of y স্কয়ার সমান সমান 2x। এখান থেকেও আমাদের আসে। ওকে, 8 নম্বর কোশ্চেন বলছে y সমান সমান sec x, এটা দেওয়া আছে এবং বলছে যে y2 প্লাস y সমান সমান কত। এই কোশ্চেনটা বলেছে y2 সমান সমান y কত, y2 প্লাস y সমান সমান কত। তো ঠিক আছে, আমরা এখন যেটা করব এটাকে একবার ডিফারেন্সিয়েট করি। y1 সমান সমান sec x tan x, এটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি, এটাকে u আর এটাকে v ধরলে পাবো sec x tan x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসে sec x স্কয়ার x প্লাস tan x কে যদি লিখে দিই sec x কে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো sec x প্লাস sec x tan x। ঠিক আছে, এখান থেকে পাচ্ছি sec cube x plus sec x tan square x। ওকে, এটাকে রেখে দিই। এখন তাহলে y2 plus y সমান সমান কত পাচ্ছি? sec cube x plus sec x tan square x plus y এর ভ্যালু কত দেওয়া আছে? sec x। তো এই দুটো থেকে sec x কমন নিলে থাকে 1 plus tan square x, আর আমরা জানি 1 plus tan square x মানে হচ্ছে sec square x, তাহলে থাকে 2 sec cube x, কারণ sec square x আর sec x গুণ হয়ে sec cube x হইছে, দুইটা sec cube x মিলে 2 sec cube x হইছে। এখন এটাকে লেখা যায় 2y, এটা আমরা লিখতে পারি। আমাদের आंसर এটাই আছে 2y cube, সরি আমাদের आंसर এটাই আছে 2y cube। ওকে, নেক্সট কোশ্চেন। নয় নম্বরে বলছে 1/1 plus cos x dx। তো আমরা এটাকে যে কাজটা করব 1/1 plus cos 2 into x/2 এটা লিখলাম। ঠিক আছে, তো 1 plus cos 2x এর সূত্র 2 cos square x/2, তাহলে 1/2 যদি বাইরে আসে sec x square x/2 cos square x/2 করে চলে গেলে sec square x/2 আসে, এবং 1/2 আমরা জানি sec x square x/2 মানে হচ্ছে tan x/2 into 2। এখন কথা হচ্ছে 2টা আসছে কোথা থেকে? অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অপারেটরের সাথে যে চলকটা থাকে সেই চলকের যে সহগ হয় সেই সহগটাকে আমরা 1 আকারে লিখি। তো এখানে অপারেটর x যে ফাংশনটা আছে সেক ফাংশন, তার সাথে আছে কি x/2, তো x এর সহগ এখানে কত? হাফ, তার মানে 1/1/2 যদি আমরা লিখি তাহলে এটাই কিন্তু আমাদের 1/2 tan x/2 into 2 হয়ে যায়, এই কারণে একবার লিখছি। তো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে tan x/2। এটাই আমাদের অ্যান্সার। এই জিনিসটা একটু মাথায় রেখো যে কোনো একটা ফাংশন বা অপারেটরের সাথে যদি কোনো চলক থাকে সেই চলকের যে সহগ হয় সেই সহগটা আমার 1 আকারে চলে আসে। এরপরে বলছে যে s সমান সমান t কিউব প্লাস
3t² প্লাস 6 বলছে 2 সেকেন্ড পর ত্বরণ কত। আমাদের এস দেওয়া আছে এবং 2 সেকেন্ড পর বলছে ত্বরণ কত। তো আমরা জানি এটাকে একবার যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা যেটা পাবো সেটা ভি। আবার ভি কে যদি ডিফারেন্সিয়েট করা হয়, এটাকে ডিফারেন্সিয়েট করো 6 আসে এবং এটাই ত্বরণ। তো 2 সেকেন্ডের সময় এখানে কত 2, তো এখানে টি এর ভ্যালু 2 বসায় দিই, তাহলে আসে 6 গুণ 2 প্লাস 6, 6 2 গুণ 12 18 আসে। তাহলে এর সমান সমান কত পাচ্ছি 18। এটাই আমাদের आंसर। এরপর বলছে 5x² প্লাস 7y² সমান 1 বলছে উপবৃত্তটির বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত। এই উপবৃত্তটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত। তো এটাকে আমরা আগে একটু ফরম্যাট সাজাইনি, উপবৃত্তের আদর্শ ফর্মে এটাকে লেখা যায় তো এখানে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এখানে স্পষ্টত এ বি এর থেকে বড়, তাহলে বৃহৎ অক্ষ হবে 2a, তাহলে 2 × 1/√5 মানে 2/√5, এটাই আমাদের आंसर। ওকে, আচ্ছা এরপরে বলছে এর উৎকেন্দ্রিকতা কত। নেক্সট কোশ্চেন বলছে এর উৎকেন্দ্রিকতা কত। তো উৎকেন্দ্রিকতা আমরা জানি E = √1 - b²/a²। এখানে যদি আমরা ভ্যালু বসাই 1 - 1/b² মানে 1/7, এটা b², 1/7 ডিভাইডেড বাই 1/5, তাহলে √1 - 5/7 তাহলে থাকে 2/7। এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে y² ডিভাইডেড বাই 4 মাইনাস x² ডিভাইডেড বাই 5 সমান 1। এই অধিবৃত্তের মাল্টিপল চয়েস আছে। একটা বলছে আর অক্ষের দৈর্ঘ্য কত। তো আগে এটাকে আমরা ফরম্যাট সাজাইনি আদর্শ ফরম্যাটে, এটাকে 2² লেখা যায় মাইনাস x² ডিভাইডেড বাই 5 হোল স্কয়ার সমান 1, এটা আমরা লিখতে পারি। তো এখন এই 2টাকে যদি আমরা b, √5 টাকে যদি আমরা a ধরি, তাহলে আমাদের বলছে এখানে প্রথম যে চয়েসটা দিয়েছে আর অক্ষের দৈর্ঘ্য কত। আর অক্ষ মানে 2, তাহলে 2 = 2 = 4 এবং এটা দেওয়া আছে অপশনে, তার মানে এক নাম্বারটা ঠিক আছে। এরপর বলছে যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তো এরা দ্বিতীয় যে অপশন দিয়েছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেটা দিয়েছে ±5,0, বাট এটা কখনোই হবে না, এটা সম্ভব না। কেননা এই পাশে আগে y² যেহেতু আগে আছে x² পরে মাইনাস দিয়ে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই চিত্রটা এরকম, তো শীর্ষবিন্দু অলওয়েজ, শীর্ষবিন্দুর ভুজ অলওয়েজ 0 হবে, শীর্ষবিন্দুর ভুজ 0 হবে, বাট এখানে শীর্ষবিন্দুর যে ভুজটা দেওয়া আছে তার মান দেওয়া আছে, যেটা সম্ভব না, তার মানে দ্বিতীয় অপশনটা হবে না। এরপরে তোমরা অপশনটা দেখবা, পরেরটা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, তো উৎকেন্দ্রিকতা বের করা লাগবে না, তোমরা পরেরটা দেখবা। কিভাবে দেখবা, যদি দেখো যে এখানে একাধিক অ্যান্সার আছে তাহলে অবভিয়াসলি 1 আর 3 নাম্বার যেটা আছে উৎকেন্দ্রিকতা দেওয়া এটা ঠিক হবে, এটা যেহেতু ভুল, এভাবে টেস্ট করে দেখবা। আর যদি 1 2 3 আলাদা আলাদা অপশনে থাকে তাহলে তোমাদের একটু টেস্ট করে দেখতে হবে।
ওকে, এরপর বলছে যে y স্কয়ার সমান সমান 12x, y স্কয়ার সমান সমান 12x এই পরাবৃত্তের উপর কোন একটা বিন্দু যদি P হয়, এই পরাবৃত্তটা আঁকায়, এই পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু P এবং P বিন্দুর ভুজ না কোটিটা দেওয়া আছে এবং এটা আমি বললাম S, উপকেন্দ্র S। তো উপকেন্দ্র এখান থেকে আমরা বের করে নিয়ে আসি 4 × 3 × x, তো এই 3 টাই হচ্ছে a, কারণ এটা হচ্ছে 4ax এই ফরম্যাটে আছে, তাহলে 3 হচ্ছে আমাদের a, যদি 3a হয় তাহলে এর স্থানাঙ্ক 3,0 একটা তো পাইছি। আচ্ছা, p বিন্দুর ভুজটা কিভাবে বের করব? যেহেতু p বিন্দুটা এই পরাবৃত্তের উপরে আছে, তাহলে এই p বিন্দু দ্বারা এই পরাবৃত্তটা সিদ্ধ করে দাও, তাহলে 12 স্কয়ার সমান সমান 12 × x, x এর ভ্যালু কত পাচ্ছি? 12, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি? 12,12। এরপর আমাদের চাইছে যে sp, এই দূরত্বটা চাইছে, উপকেন্দ্রের দূরত্ব sp, তাহলে sp কত হবে? sp হবে হচ্ছে 12 - 3 হোল স্কয়ার প্লাস 12 - 0 হোল স্কয়ার, এখানে আসা হচ্ছে 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার, কত আসে? 81 প্লাস 144, 8 4 12 225, 225 মানে হচ্ছে 15 বর্গ, তাহলে 15 আসে। sp উপকেন্দ্রিক দূরত্ব যেটা সেটা 15 হবে, এটাই আমাদের आंसर, এটাই आंसर। ওকে, নেক্সট যে কোশ্চেনটা বলছে, নেক্সট কোশ্চেনে বলছে যে অধিবৃত্তের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে চারটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে e সমান 0, একটা e সমান 1, একটা আছে 0 e 1, আর একটা আছে e একের থেকে বড়। তো সবসময় মনে রাখবা e যদি 0 হয় এটা বৃত্ত হয়, বৃত্ত, এটা হবে পরাবৃত্ত, এটা উপবৃত্ত, এটা অধিবৃত্ত, আর ই যদি ইনফিনিটি হয় তাহলে এটা সরলরেখা, এটা সরলরেখা। এখান থেকে একটা জিনিস বুঝতে পারবা যে ই এর ভ্যালু যতই ইনফিনিটির কাছাকাছি যাবে, মানে ই এর ভ্যালু যতই বাড়তে থাকবে ততই বক্ররেখাটা, দেখো বৃত্তের সময় কেমন ছিল? সবথেকে বেশি বক্র অবস্থায় ছিল, এরপর যখন ভগ্নাংশে আসছে তখন হালকা হয়েছে, বক্ররেখাটা একটু সোজা হয়েছে, পরাবৃত্তের ক্ষেত্রে আর একটু সোজা হয়েছে ইসেন্ট্রিসিটি, অধিবৃত্তের ক্ষেত্রে দেখবা এটা আরো, আর সরলরেখার ক্ষেত্রে কি আসবে? একদম স্ট্রেট লাইন। তার মানে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা যদি বৃদ্ধি পায়, এর ভ্যালু যদি বৃদ্ধি পায়, তাহলে সেই বক্ররেখাটা সরলরেখার দিকে ধাবিত হয়, সরলরেখার দিকে ধাবিত হয়। ইসেন্ট্রিসিটির ভ্যালু কখনোই নেগেটিভ হয় না, জিরোর কখনো কম হবে না। তো আগেরটাই বলছিল যে অধিবৃত্তের কোনটা সঠিক, তার মানে ই গ্রেটার দেন 1, এটাই হচ্ছে आंसर। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের বলছে 5x স্কয়ার মাইনাস 12xy প্লাস 5y স্কয়ার প্লাস, আচ্ছা এটা দেওয়া আছে, তো এটা একটা কণিকের আদর্শ ফর্ম, x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটা একটা আদর্শ ফর্ম।
এর সাথে যদি এটা কম্পেয়ার করি আমরা a পাচ্ছি 5, b পাচ্ছি 5, h পাচ্ছি -6। এরপর বলছে যে এই বক্ররেখাটি, এই উপরে যে বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখাটি কি নির্দেশ করে? তো কোনো কিছু নির্দেশ করার জন্য আমাদের h স্কয়ার আর ab এই দুইটা ভ্যালু বের করতে হবে। তো h স্কয়ার আর এই দুইটা ভ্যালু বের করার পর আমরা সেই জিনিসটা বুঝতে পারবো। পরাবৃত্তের ক্ষেত্রে h স্কয়ার আর ab সমান হয়। আচ্ছা, তারপর উপবৃত্তের ক্ষেত্রে h স্কয়ার সবসময় ab এর ছোট হয়। অধিবৃত্তের ক্ষেত্রে h স্কয়ার ab এর বড় হয়। বৃত্তে a আর b সমান হয় এবং h 0 হয়। এই কথা একটু মনে রাখবো। তো আমাদের আসলে h স্কয়ার আর ab এই দুটো টেস্ট করতে হবে। তো ab গুণ দিন, ab এখানে কত আসছে 25, h স্কয়ার কত পাচ্ছি -6 স্কয়ার সমান 36। তো এখানে দেখা যাচ্ছে h স্কয়ার ab এর থেকে বড়। তো যখন এই আসবে তখন অ্যান্সার কোনটা হবে? এই যে অধিবৃত্ত। তার মানে এই সমীকরণটা অ্যাকচুয়ালি অধিবৃত্ত নির্দেশ করতেছে, অধিবৃত্ত নির্দেশ করতেছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 0 থেকে e লোয়ার লিমিট 0, e ভিত্তিক log x dx সমান কত? এটা চাইছে। তো আমরা জানি e ভিত্তিক log মানে কি, ln x। তো ln x dx এর ইন্টিগ্রেটটাকে আসলে uv মেথডে করতে হয়, বাট আমি ক্লাস নেওয়ার সময় সবসময় বলি যে এইটার মান মানে ln x ইন্টিগ্রেশন অফ ln x এটা একটু মুখস্থ রাখবা, প্রচুর এমসিকিউ আসে এখান থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে x ln x -1, এই ভ্যালুটা আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি x ln x -1, এটা ইন্টিগ্রেশন অফ ln x এর আউটপুট। এটা একটু মুখস্থ রাখবা। e ভ্যালু বসাই দিই, কত আসে e ln e মানে কত 1 -1 মাইনাস 0, এখানে যদি বসাই দিই এটা টোটালটাই 0 হয়ে যায়। তো এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে অ্যানসার 0। অ্যানসার আমাদের 0, এটাই দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে tan ইনভার্স না tan sin ইনভার্স x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার dx। ওকে, তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবা, দেখো যে sin x কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কত আসে, dx। sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে, এটাই আসে না? তো কোনো কিছুকে যদি ডিফারেন্সিয়েট করলে আরেকটা আসে তাহলে আমরা ওইটাকেই z ধরে নেব, আমরা z ধরে নেব। তো sin ইনভার্স x কে যদি z ধরে নেওয়া হয় এবং sin ইনভার্স x কে যদি তুমি z ধরো এগুলো কোর্স করবা, এবং এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে √1 মাইনাস x স্কয়ার dx সমান dz হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ tan z dz। আর ইন্টিগ্রেশন অফ tan z dz এর সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করব, sec z plus c ln sec sin inverse x plus c। এর কিন্তু আরেকটা সূত্র আছে, এই সূত্র এর আরেকটা সূত্র কিন্তু
করা যায়। এটা হচ্ছে মাইনাস লন cos x প্লাস c, জেড আছে যেহেতু জেড, এটাও কিন্তু আছে। তো অপশনে দেখবা কোনটা দেওয়া আছে, sec দেওয়া আছে না cos দেওয়া আছে মাইনাস, এই দুইটা একটু খেয়াল করবা, খেয়াল করে তারপরে অবজেক্টিভটা পূরণ করবা আর কি। ওকে, 19 নম্বরে বলছে যে ইন্টিগ্রেশন অফ cos x e টু দি পাওয়ার sin x সমান কত, সরি এখানে একটা dx হবে না, এটা কত। তো দেখো আবার অপারেটরের মাথায় যেটা আছে sin x তাকে যদি ddx করা হয় তাহলে cos x চলে আসে, তার মানে sin x কেই আমরা z ধরে নেব, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় আসে cos x dx সমান dz, তাহলে পাবো e টু দি পাওয়ার z dz, তার মানে e টু দি পাওয়ার z প্লাস c, তাহলে e টু দি পাওয়ার sin x প্লাস c, এটাই आंसर, এটাই आंसर। ওকে, নেক্সট কোশ্চেন বলছে x এর সাপেক্ষে নিচের কোন ফাংশনের যোগজ x, আচ্ছা x মাইনাস ln x স্কয়ার প্লাস c, আমাদের অপশনগুলো একটু দিই, ক তে আছে 1/1 মাইনাস x স্কয়ার, খ তে আছে 1 মাইনাস 2x ডিভাইডেড বাই x স্কয়ার, গ তে আছে x minus 2 by x, ঘতে আছে 1 minus 2 by x square। তো আমাদের বলছে যে এইখানে এই চারটা ফাংশনের কোন ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে এই ভ্যালুটা পাওয়া যাবে, এই ভ্যালুটা পাওয়া যাবে, নিচের কোনটাকে ইন্টিগ্রেট করলে উপরেরটা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের অলওয়েজ একটু খেয়াল করবা যে মনে করো কোন একটা ফাংশন আছে y সমান সমান f of x, তো আমরা যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাই a dy সমান সমান f প্রাইম x dx। আচ্ছা, উভয় পাশে যদি আবার ইন্টিগ্রেট করে দিই তাহলে এখানে পাবো y সমান সমান f প্রাইম x dx। অর্থাৎ আমরা যদি দেখো কোন একটা ফাংশন দেওয়া আছে f(x), তার ডিফারেন্সিয়েশন যে ফর্মটা আছে f প্রাইম x, তাকে যদি ইন্টিগ্রেট করি আবার সে পূর্বের ফাংশনটাই ফিরে পাই, তো পূর্বের ফাংশনটা যদি ফিরে পাই তাহলে এদের মধ্যে যে কোনো একটাকে ইন্টিগ্রেট করলে এটাকে যদি পাওয়া যায়, সিমিলারলি আমি y টাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, y কে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, আর f of x কে ইন্টিগ্রেট করলে পাবো f of f প্রাইম x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে y টাকে আবার ফিরে পাবো। তো যদি তাই হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আউটপুটটা আছে কোনো কিছুর আউটপুট, সে আউটপুটটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে যদি আমি ভিতরের কোনটা পাই তাহলে ওইটাকেই ইন্টিগ্রেট করলে আবার ওই ওয়াইটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এখানে চারটা অপশন টেস্ট করার থেকে, ইন্টিগ্রেট করার থেকে সবথেকে বেটার যে ওয়ে, আমরা আউটপুটটাকে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, কত x মাইনাস ln x স্কয়ার, c লাগবে না, এটাকে করলে কত আসে 1 মাইনাস 1 বাই x স্কয়ার, ln কে যদি ডিফারেন্সিয়েট করি ইনটু x স্কয়ার কে করলে 2x, তাহলে আসে 1 মাইনাস 2 বাই x, এটাকে করলে আসে x মাইনাস 2। এটা পেয়ে গেছি আমরা, অপশন যে পাইছি। আমাদের চারটা অপশন ইন্টিগ্রেট করে করে এটা কোনটাই পাইতাম আমরা তো আসলে ঠিক নাই, তো এই কারণে ওটা সময় সাপেক্ষ, বেটার হয় যে আমাদের ইন্টিগ্রেশনের যে আউটপুটটা, সেই আউটপুটটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ওই মূল ফাংশনটা পেয়ে যাবো।
মূল ফাংশনটা পেয়ে যাবো। ওকে, 21 নম্বর বলছে sin x cos x dx। তো এটা কি? এটাই তো tan x, আর এটা একটু আগে সূত্র দেখাইছি, এটাই आंसर। এত সহজ দিল? হ্যাঁ, এটাই आंसर। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে যে 0 থেকে π/2 এর ভিতরে sin 2x dx এর ভ্যালু কত? তো আমরা এখান থেকে কি পাই? এটা ইন্টিগ্রেট করলে মাইনাস cos 2x, আর অপারেটরের সাথে যেই চলকটা আছে, যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলের সহগ দেখতে হবে। অপারেটরের সাথে ভ্যারিয়েবল আছে x, x এর এখানে চলক হচ্ছে 2, কারণ 2 কি হবে 1/এর নিচে চলে আসবে, π/2 0 minus 1/2 cos 2π minus cos 0, সরি π/2, তাহলে minus 1/2, এখানে থাকতেছে cos π minus 1, cos 0 ডিগ্রি হলো 1, তখন 1/2 minus 1 minus 1, এখানে থাকতেছে minus half, minus 2 minus minus প্লাস, তার মানে 1 হচ্ছে आंसर আমাদের। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে 23 যেটা 23 নাম্বার কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে যে 2 √5 এবং 3 এই তিনটা বল কোন একটা বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে। দেখো, ভারসাম্য যখন সৃষ্টি করে তখন সাধারণত সামন্তরিকের সাথে যদি বাহুগুলো দেওয়া থাকে, অ্যাকচুয়ালি বলগুলো যদি দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যাদের ভিতরে অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, মনে করো সাপোজ আমি ধরলাম এটা হচ্ছে √5, এটা ধরলাম হচ্ছে 2, তাহলে অপরটাকে আমার লব্ধি ধরে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, অপরটা লব্ধি ধরে নিয়ে আমরা কাজটা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের এদের অন্তর্ভুক্ত কোণটা বের করতে হবে। অন্তর্ভুক্ত কোণটা বের করার সূত্র ওই যে r² = p² + q² + 2pq cos আলফা, এটা আলফা যদি হয়, তো এখানে p, আমি এটাকে p ধরলে, এটাকে q ধরলে, এটাকে r ধরলে সহজেই এই আলফাটা পেয়ে যাব, এদের মধ্যবর্তী কোণটা পেয়ে যাব। তো এটা একটা প্রসেস, এখানে আমরা যদি এই ভ্যালুগুলো বসাই দিয়ে তোমরা মানটা বের করতে পারবে। বাট এখানে আর একটা জিনিস খেয়াল করবা, দেখবা যে এই দুইটার মধ্যে এইটা আসলে কোন ধরনের ত্রিভুজ গঠন করে কিনা, কোন ধরনের ত্রিভুজ এটা গঠন করে। তো দেখো, এখানে যদি 2 এটাকে যদি স্কয়ার করা হয় এবং √5 এটাকে যদি স্কয়ার করা হয়, তাহলে কিন্তু 3² এর সমান হয়। দুইটা বলকে আমরা স্কয়ার করলে আরেকটা পাচ্ছি, তার মানে এইটা কেমন যেন একটা সমকোণী ত্রিভুজ, যা এটা 3, এটা √5, এটা 2, তাই না? তাহলে এই যে অতিভুজ আমাদের বলছে কি, আমাদের কোশ্চেন বলছে 2√5 এদের মধ্যবর্তী কোণ কত? 2 আর √5 এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে 2 আর √5 এদের মধ্যবর্তী কোণ কত হবে? π/2 বা 90 ডিগ্রি। তো এটা একটু চেক করে দিবা, এটা চেক করে নিবা। এটা চেক করে নেওয়ার পরে যদি দেখো যে না হচ্ছে না, সমকোণী ত্রিভুজ আসছে না, তাহলে আমরা এই প্রসেসে যাব। ঠিক আছে, আর যদি এটা চলেই আসে, আমাদের এই প্রসেসে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এই ক্ষেত্রে অঙ্কের ক্যালকুলেশন একটু বড় হয়ে যায়। এই আর কি। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনে বলছে যে √3 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে একটি বিন্দুতে ক্রিয়া করলে লব্ধির সমান কত হবে? আচ্ছা, লব্ধির মান কত হবে? দুইটাই একই বল, কত? √3, দুইটাই একই বল,
তারা ক্রিয়া করতেছে 120 ডিগ্রি কোণে। আমাদের লব্ধি চাইছে, লব্ধি কত, এই লব্ধিটা চাইছে। তো ঠিক আছে, করে ফেলো। আর স্কয়ার সমান সমান √3 স্কয়ার প্লাস √3 স্কয়ার প্লাস 2 ইনটু √3 ইনটু √3 cos 120 ডিগ্রি। এই দুইটা মিলে আসে হচ্ছে 6, এখানে আসে 3 দুগুণ 6, 120 cos 120 ডিগ্রি ভ্যালু -1/2, তাহলে থাকে 6 - 3 3 থাকে, তাহলে r সমান সমান কত হয় √3। এটাই आंसर, এটাই আমাদের आंसर। ঠিক আছে, আচ্ছা লাস্ট যেটা আছে 25 নম্বর। 25 নম্বরে আমাদের আছে যে কোন বিন্দুকে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম বল 16 নিউটন। দুইটা বল তারা ক্রিয়া করতেছে এই দিকে এবং তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাদের একটা হচ্ছে 16 নিউটন। যদি 16 নিউটন হয়, বলেছে যে এদের লব্ধি ছোট যে বলটি আছে তার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি ধরুন ছোট বলটা এটা পি হচ্ছে সব থেকে ছোট বল যার সাথে লব্ধি 90 ডিগ্রি কোণে আছে। তাহলে বড় বলটা হচ্ছে কত, 16 দেওয়া আছে। আর একটু আগে আমরা একদম প্রথম অঙ্কটাই ওটা ছিল না, হ্যাঁ প্রথম অঙ্কটাই ওটা ছিল যে যদি 90 ডিগ্রি কোণ লব্ধি কোনো একটা বলের সাথে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা জানি cos আলফা সমান সমান মাইনাস যার সাথে করছে সেটা উপরে থাকবে এবং আরেকটা বল নিচে থাকবে। তো cos আলফার ভ্যালু কত, 120 ডিগ্রি, এখানে আলফা দেওয়া আছে 120 ডিগ্রি সমান সমান -p/16 -1/2 সমান সমান -p/16। তাহলে p কত আসতেছে 8। এটা হচ্ছে আমাদের आंसर।